আসসালামু আলাইকুম। আমরা আসছি নিয়মিত প্রশ্নোত্তর পর্ব। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির ওপর প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। ইতিমধ্যে আমাদের দেওয়ানি কার্যবিধির ওপর যে প্রশ্নোত্তর পর্ব সেটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। যদি আপনারা চান আরও দেওয়ানি কার্যবিধির ওপর প্রশ্নোত্তর পর্ব চালু করতে পারি, সেটা আপনাদের চাহিদার উপর। আজকে আমরা স্যারের কাছে যাব ফৌজদারি কার্যবিধির ওপর প্রথম প্রশ্ন নিয়ে। স্যার, সিআরপিসি বলতে কি বোঝায়? ধন্যবাদ সবুজ। আজকে আমরা ইতিমধ্যে আমরা দেওয়ানি কার্যবিধি সিভিল প্রসিডিউর কোড 1908 এই আইনটি আমরা বেশ কমপক্ষে 10টি ভিডিওতে আমরা শেষ করেছি খুব সংক্ষিপ্ত আকারে। আমাদের আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত এবং মূল আলোচনা, মৌলিক কিছু প্রশ্ন আমরা সাজিয়েছি সেই আলোচনাতে। আজকে আমরা মূলত সিআরপিসির উপরে, সিভিল ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898 এই আইনটার উপরে আমরা ধারাবাহিকভাবে আমরা ফৌজদারি কার্যবিধির উপরে যে আপনার যে জুডিশিয়ারির পরীক্ষার উপরে প্রিলিমিনারিতে যেভাবে প্রশ্ন হয় বা ভাইভা বোর্ডে যেভাবে প্রশ্ন হয় বা রিটেনে যেভাবে হয়, খুব সংক্ষিপ্তভাবে মৌলিক আনসার যাতে আপনারা করতে পারেন সে বিষয়ে আমরা ভিডিও তৈরি করছি। তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সিআরপিসি এটা মৌলিক প্রশ্ন, এটা ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং এটি একটি পাবলিক ল এবং ক্রিমিনাল প্রসিডিউর কোড, মানে এখানে দেখছেন যে এখানে প্রসিডিউর শব্দটা আছে, তার মানে এই আইনটি এটা প্রসিডিউরাল ল, একটা বিধিবদ্ধ আইন। এবং কিভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা যিনি ভিকটিম, যিনি অ্যাগ্রিভ পারসন, তিনি কিভাবে রিলিফ পাবেন, এই প্রসেসটা কোর্টের মাধ্যমে তাকে একটা প্রতিকার দেওয়া হয়। এই কারণে এটা প্রসিডিউরাল ল। তো আবার এটা পাবলিক ল। আমরা জানি যে লয়ের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, পাবলিক ল, প্রাইভেট ল, কনস্টিটিউশনাল ল, প্রসিডিউরাল ল, সাবস্ট্যান্টিভ ল। ঠিক সেরকম দণ্ডবিধিতে বর্ণিত অপরাধের বিচার এবং সেই অনুযায়ী দণ্ডদানের জন্য বিচারিক কার্যক্রম, আমি ইতিমধ্যে বলেছি, বিচারিক কার্যক্রম পরিচালনার বিধিবিধানের যে সমষ্টি সেটি হলো ফৌজদারি কার্যবিধি। এটি আপনারা জানেন যে 1898 সালে প্রণীত হয়, ব্রিটিশ আমলের আইন। এখানে 565টি ধারা রয়েছে। এটি একটি পদ্ধতিগত আইন, সেটিও বলেছি। তো সিআরপিসিটা একটা প্রসিডিউরাল ল। এখানে আমরা ফৌজদারি আইনে আমাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্র কিভাবে আমাদের অধিকার নিশ্চিত করবে, সে বিষয়টি একটা আদালতের মাধ্যমে যে বিচারিক কার্যক্রম পরিচালনার বিধিবিধানের সমষ্টি ফৌজদারি কার্যবিধি। সংক্ষেপে সিআরপিসিটা এই। তো ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য কি যদি আমরা বলি, তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত ফৌজদারি মামলা পরিচালনার এখতিয়ার সম্পন্ন আদালতসমূহের কার্যক্রমের যে বিবরণ সেটা থাকবে। দ্বিতীয়ত অপরাধ সম্পর্কিত আইন অনুশীলনের প্রক্রিয়া নির্ণয় করা। তৃতীয়ত হচ্ছে যে অপরাধ প্রবণতাকে সমাজ থেকে উৎখাত করা এবং সমাজে বসবাসকারী ব্যক্তিদের নিরাপত্তা দান করা। চতুর্থত ন্যায় বিচার সাপেক্ষে অপরাধীদের জন্য শাস্তির ব্যবস্থা করা। এবং পঞ্চমত আইন সবার জন্য সমান এবং বিচার প্রশাসনকে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠা করা। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির যে এইমস অ্যান্ড অবজেক্টিভ খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ফৌজদারি কার্যবিধি কতখানি পদ্ধতিগত আইন এবং কতখানি বিধিবদ্ধ আইন, সে বিষয়টি কিন্তু আসলে আলোচনার দাবি রাখে। পদ্ধতিগতভাবে এটি পদ্ধতিগত আইন, কিন্তু এতে কিছু কিছু মৌলিক আইনের বিধান সংযোজিত হয়। এটা কিছুটা মূল আইনের প্রকৃতিও ধারণ করেছে। যেমন ধারা 106, এখানে বলা হয়েছে যে শান্তি শৃঙ্খলা রক্ষা। 108 ধারা রাষ্ট্রদ্রোহিতা, 144 ধারা বিপদ সংখ্যা রোধ, 514 ধারা জামিন ইত্যাদি বিষয় সন্নিবেশিত। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা, 145 ধারা, 107 ধারা, এই ধারাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুসলেকা দিয়ে কোনো যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকে জমি জমা নিয়ে, তাহলে সেই বিচারটা ওই নির্বাহী আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হয়ে থাকে। এবং এ কারণে 2009 সালে ভ্রাম্যমাণ আদালত আইন 2009 সেটি কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। তো এই কারণে বলছে যে কতখানি পদ্ধতিগত আইন এবং কতখানি মৌলিক আইন, সে বিষয়টি কিন্তু আলোচনার দাবি রাখে। কিন্তু আমরা ইলাবোরেটলি আমরা বই থেকে পড়ে নেব। আমি মূল কথাটি বললাম। তাহলে দেখা যায় যে কিছু কিছু ধারা প্রসিডিউরাল না। প্রসিডিউরাল হলে অবশ্যই আমরা দেখতাম যে এটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আন্ডারে বাংলাদেশ যে কোর্ট সিস্টেম, যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এইগুলোর মাধ্যমে কিন্তু হতো। এরপরে আমরা যদি দেখি যে বিচার্য বিষয় যে কিভাবে নির্ধারিত হয়, বিচার্য যে তথ্যের উপর মামলার ফলাফল নির্ভর করে তাকে বিচার্য বিষয় বলে। আমরা দেওয়ানি কার্যবিধি আইনের
সিপিসিতে আমরা বিচার্য বিষয়ের গুরুত্ব আমরা দেখেছি, ওখানে চেষ্টা করেছি কিভাবে বোঝানোর, তো আপনারা সেটিও দেখতে পারেন। আর এই বিচার্য বিষয়টা হচ্ছে যে তথ্যের উপর মামলার ফলাফল নির্ভর করে তাকে বিচার্য বিষয় বলে। যেমন মামলাটি পক্ষদোষে দুষ্ট কিনা, বা মামলায় আসামি যে অপরাধ করেছে সে অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কিনা, বা আসামির বিরুদ্ধে ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কিনা, এইটা কিন্তু বিচার্য বিষয়। এই বিচার্য বিষয়টাকে ঘিরেই কিন্তু বিচার সম্পন্ন হয়। তার কারণ আসামির বিরুদ্ধে কি অপরাধ আসামি করলো সেটি কিন্তু সাক্ষ্য সাবুত দ্বারা প্রমাণিত হয়। তো বন্ধুরা, ফৌজদারি কার্যবিধিতে অপরাধ বলতে কি বোঝানো হয়েছে? এই আইনের ধারা 4(9)-তে বলা হয়েছে যে অপরাধ অর্থ সেসব কাজ বা কাজের বিরতি যা বর্তমান বলবৎ কোনো আইনে শাস্তিযোগ্য করা হয়েছে। এ দ্বারা সেসব কাজও অন্তর্ভুক্ত করা হয়েছে যা 1871 সালের গবাদি পশুর বেআইনি প্রবেশ আইনের ধারা 20-এ এখানে অভিযোগ দায়ের করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধিতে অপরাধ বলতে কি বোঝানো হয়েছে সেটি বলতে গিয়ে এখানে একটি নতুন আইনের কথা বলা হয়েছে। 1871 সালের গবাদি পশুর বেআইনি প্রবেশ আইন এর 20 ধারায় যে অভিযোগ করা হয় সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির মোটামুটি একটা প্রাথমিক আলোচনা আমরা করার চেষ্টা করেছি। এবার মূল আলোচনার মধ্যে যে ফৌজদারি কার্যবিধির ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যখন একটা মামলা ফাইল হয় বা একটা লজিং এফআইআর হয়, তখন সেটাকে বা একটা পিটিশন আকারে কমপ্লেন পিটিশন হয়, সেটাকে খুব সংক্ষেপে নালিশ বলে। নালিশ আমরা গ্রামে শুনে থাকি যে চেয়ারম্যানের কাছে যাই আমরা নালিশ করি একটা বিষয়ের উপরে, বা আমরা ক্লাসে একটা ছাত্র আর একটা ছাত্রকে মারলে সে শিক্ষকের কাছে নালিশ করে যে স্যার আমাকে সে বেত দিয়ে মেরেছে বা হাত দিয়ে মারলো, বা সে আমার কলম। এই ধরনের নালিশ কিন্তু আসলে পরবর্তীতে একটা বিশাল রূপ ধারণ করে। তো এই নালিশটা আমরা ফৌজদারি কার্যবিধির ভাষায় কি সেটা বুঝবো, যে কোনো অপরাধ সংগঠনের পর আদালতে হাজির হয়ে এখতিয়ার সম্পন্ন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হলফপূর্বক যে অভিযোগ করা হয় সেটি নালিশ। ইংরেজিতে একে কমপ্লেইন্ট বলে, একে কোর্ট কেসও বলে থাকে, আর বলে সিআর কেস বলে, কমপ্লেন্ট রেজিস্ট্রার। আর জিআর কেসটা হচ্ছে যে এফআইআরটা থানায় দায়ের করা হয় সেটি হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার, এটি থানাতে দায়ের করা হয়। তাহলে সিআর মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা লাগে এবং জিআর মামলা করতে হয় থানায় এফআইআর আকারে। তো কে নালিশ করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যিনি এটা সম্পর্কে জানেন এবং গুছিয়ে বলতে পারেন তিনি নালিশ করতে পারবেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হতে হবে এমন নয়, কারো কাছ থেকে অপরাধের ঘটনা জেনেও নালিশ করতে পারেন। এসব বিষয়ে কে নালিশ করতে পারেন? হু ক্যান লজ এফআইআর, এটি বিশাল, এখানে উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়ে গেছে। যেমন কেউ মোবাইলে যদি থানার কোনো অফিসারকে ওসি সাহেবকে বলে যে আমার এখানে একটা কগনাইজেবল অফেন্সের কোনো ঘটনা ঘটেছে, আপনি এফআইআর দায়ের করেন, কিন্তু সে যদি দায়ের না করে পরবর্তীতে সে কোর্টের নির্দেশে দায়ের করেছে, এরকম উচ্চ আদালতের ডিসিশন রয়ে গেছে। তো বন্ধুরা, আইনি পাঠশালায় কেস সামারি নামে একটা টপিক পোস্টে আমরা সংরক্ষণ করে রেখেছি। আপনারা যদি কখনো দেখেন সে বিষয়গুলো, তাহলে নালিশের বিষয় কিভাবে কে নালিশ করতে পারে সে বিষয়টা কেস সামারি আছে বিশাল, ওটা দেখে নেবেন আপনারা। তো এরপরে একটি নালিশে কি কি অন্তর্ভুক্ত থাকে সে বিষয়গুলো, এটি একটি এখতিয়ারাধীন আদালতে করতে হবে নালিশটি, যার এখতিয়ার সম্পন্ন আছে, মানে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন আছে সেখানে যে আপনাকে নালিশ করতে হবে, মানে প্রপার কোর্টে যাই আপনাকে নালিশ করতে হবে। কিন্তু বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নালিশ করতে হবে। পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপরাধ করেছে তা নালিশে উল্লেখ করতে হবে। এটি অবশ্যই পুলিশ রিপোর্ট হবে না, পুলিশ রিপোর্ট হতে গেলে জিআর মামলা হতে হবে। তো এরপরে যদি দেখি যে কোন সব বিষয়কে নালিশ হিসেবে বিবেচনা করা হয়, এই বিষয়টি শেষ করে আমি মূলত আজকে এরপরে আমরা যদি দেখি যে কোনো অপরাধের সংবাদ দিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত করলে এবং উহার ব্যবস্থা গ্রহণের দাবি করলে, মামলা তুলে নেবার দরখাস্ত করার পর আবার অগ্রসর হবার জন্য আবেদন করলে, পুলিশ রিপোর্টের সঠিকতা সম্পর্কে দরখাস্ত করে আসামির বিচারের প্রার্থনা করলে, কোনো ব্যক্তিকে নিকটস্থ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণপূর্বক উহার সাথে ফৌজদারি কার্যবিধি 476 ধারার যে কার্য প্রক্রিয়া প্রেরিত হয়, খাজনার মামলার বিচারকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ডবিধি 193 ধারার দিন খাজনার মামলার ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করলে তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এই মর্মে দরখাস্ত করা হয় যে আসামিরা তাদের ভবিষ্যতে লাভবান হবার জন্য মৃত্যু রেজিস্টারে মিথ্যা বিবরণ লিপিবদ্ধ রেখেছে। তো বন্ধুরা, এখন দেখেন যে কোন কোন বিষয়কে নালিশ বলা হয়। একটা হচ্ছে জবানবন্দিতে প্রদত্ত বিবৃতি, 2 নম্বর হচ্ছে পরোয়ানা ইস্যুর দরখাস্ত, 3 নম্বর হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির 107 ধারায় দাখিলকৃত দরখাস্ত। এই বিষয়গুলোকে নালিশ বলা হয় না।
সেই কিন্তু কোন কোন বিষয়কে নালিশ বলা হয় না। তার মানে ফৌজদারি কার্যবিধির যে 107 ধারার দরখাস্ত নির্বাহী আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হয়, সেটা কিন্তু নালিশ না, কমপ্লেন পিটিশন না। এবং পরোয়ানা ইস্যুর দরখাস্ত নালিশ না, জবানবন্দিতে প্রদত্ত বিবৃতিও নালিশ না। তাহলে নালিশ বিষয় এবং ফৌজদারি কার্যবিধির সংক্ষিপ্ত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ফৌজদারি কার্যবিধি মৌলিক বিষয় আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন। এবং এই হচ্ছে মূলত আজকের আলোচনা বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমরা এরকম আরও ভিডিও ফৌজদারি কার্যবিধির উপরে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে, দণ্ডবিধির উপরে আমরা তৈরি করব। আশা করি আমাদের চ্যানেলটিতে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আইনি পাঠশালার সাথে থাকুন। আইন জানুন, আইন মানুন। সবাইকে ধন্যবাদ।